আমরা সমসাময়িক প্রেক্ষাপট সম্বন্ধে সবাই জানি যে ভোটাধিকার তথা গণতন্ত্রের সুদীর্ঘ আন্দোলন, ছাত্র জনতার আত্মত্যাগ এবং তৎপরবর্তী পরিবর্তন এবং নতুন প্রত্যাশা, এই প্রত্যাশার মধ্যে আছে একটি সুন্দর ভোট অনুষ্ঠান। একটি ছোট্ট ঘটনার উল্লেখ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। 24শে নভেম্বর 2024 তারিখে আমরা শপথ গ্রহণ করি বর্তমান নির্বাচন কমিশন, 14তম নির্বাচন কমিশন। শপথ গ্রহণের পরপরই আমরা নিটোর, অর্থাৎ যেটাকে আমরা পঙ্গু হাসপাতাল হিসেবে জানি, সেইখানে আমাদের আহত জুলাই আগস্টের আন্দোলনে আহতদের দেখতে যাই। 85 জনের মধ্যে প্রায় 80-82 জনই ছিল আমাদের সন্তানতুল্য ছাত্ররা এবং বিভিন্ন পেশার আমাদের সন্তানদের বয়সী আহতরা। এদের মাত্র 3 বা 4 জন আমাদের কাছে তাদের ব্যক্তিগত সমস্যা তুলে ধরেছে, আর একটা বিরাট অংশ একটি কথা বলেছে, স্যার একটা ভালো নির্বাচন দিন। তার মধ্যে একজনের বক্তব্য আমাদের মনে আছে এইভাবে, কারণ এটা খুব ভিভিড ছিল। তার পা ঝোলানো, সে জানে না কখন সুস্থ হয়ে উঠবে। সে বলছে, স্যার একটা ভালো ভোট দিয়েন, তা না হলে আমার এই পাটা ভালো হলে আমি আবার রাস্তায় নামবো। এটা হচ্ছে আমাদের নতুন প্রজন্মের প্রত্যাশা। সে সমাজে বড় কিছু হতেও চায় নাই, পদ পদবিও চাচ্ছে না, সরকারি চাকরিও চাচ্ছে না। তার মৌলিক নাগরিক অধিকার একটা ভোট দিতে চাইছে। যে ভোটটা দিতে তাকে কেউ বাধা দিবে না, যে ভোটটা দিবে সেই ভোটটাই গণনা হবে এবং যা গণনা হবে সেই অনুযায়ী ফলাফল ডিক্লেয়ার হবে। এইটাই তাদের প্রত্যাশা, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের সবার প্রত্যাশা হওয়া উচিত। এ নিয়ে আর দীর্ঘ কথা না বলি। কমিশনের প্রত্যাশা হচ্ছে আমাদের কর্মকর্তা, তথা যখন আমি আমাদের কর্মকর্তা বলছি, ভোট অনুষ্ঠান কোনো একক কর্মকাণ্ড নয়। এটার সাথে পুরা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের শিক্ষক সুধীজন বিভিন্নভাবে এটার সাথে সম্পৃক্ত। তো সবার সততা, একনিষ্ঠতা, পেশাদারিত্ব, প্রশ্নাতীত নিরপেক্ষতা এবং নির্মোহ মূল্যায়ন প্রয়োজন। আমি যদি আজকে বলি, আমি এই টপিকের সাথে রিলেট করে যদি বলি যে নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ কি কি, আমি বলবো চ্যালেঞ্জ 3টা। আমি কিছু ছোট ছোট উপাত্ত তুলে ধরবো বা কি ঘটে থাকে সেগুলো তুলে ধরবো, বাট আমি ব্রডলি যদি আমি ক্যাটাগরাইজ করি তাহলে চ্যালেঞ্জ 3টা। 1, সচেতনতার অভাব সকল স্তরের। যিনি নিবন্ধন করছেন, ইন্ডিভিজুয়াল ভোটার থেকে শুরু করে যে তথ্য সংগ্রহকারী লিখছেন বা যাচাইকারী বা যিনি কম্পিউটার অপারেটর, বিভিন্ন স্তরে সচেতনতার অভাবে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে। 2, একনিষ্ঠতা তথা দায়সারাভাবে কাজ করা। ওই যে একটু আগে যে ঘটনা বলে গেলেন, এটা আমার সাথে ঘটেছে। আমার মায়ের নাম এক এক জায়গায় এক একভাবে এসছে, হয় বানান ভুল, না হয় আগে মোসাম্মত, না হয় পরে বেগম। যে তথ্য সংগ্রহকারী যা মনে করেছে, এটা তো মনে করার বিষয় না, ব্যক্তির আসলে নামটা কি এটা না জানতে হবে। সো দায়সারাভাবে কাজ করা তথা একনিষ্ঠতার অভাব। আর তৃতীয়ত, এটাকে যথাযথ গুরুত্ব দিয়ে না দেখা। আমার মনে হয় এই জায়গাটা সবচেয়ে বেশি আমরা সাফার করছি, যে এই ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ হওয়াটাকে আর কি কি বা হওয়াটা আর কি কিভাবে আমাদের জীবন জীবিকাকে প্রভাবিত করে, এটা আমরা মনে হয় বুঝতে বা বলতে ব্যর্থ হচ্ছি।
এটা শুধু ভোটার তালিকার ডাটা নয়, এটা আপনার জাতীয় পরিচয়পত্রের ডাটা। এই পরিচয়পত্র ব্যবহার করে আগামীকালকে আপনি পাসপোর্ট গ্রহণ করবেন, নাগরিক সেবা গ্রহণ করবেন, স্কুল কলেজে বাচ্চাদের ভর্তি করবেন। অর্থাৎ এখানে একটা ভুল থাকলে আপনি পদে 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 এটার জন্য সাফার করতে থাকবেন। আর আমাদের জন্য কি সমস্যা, এমনও ব্যক্তি আছেন অনেকবার তার সংশোধনীর জন্য আবেদন করেছেন, একটা সংশোধন হয়ে দেখে এটার সাথে ওইটা মিলে না, আবার সংশোধনী। তা আপনি তো ভোগান্তিতেই থাকবেন যদি আপনি প্রথমবার সতর্ক না হন। এই জন্য আমি মনে করি গুরুত্ব দিয়ে ব্যাপারটা বোঝা এবং বোঝানো অতীব জরুরি। এবারের ভোটার তালিকা হালনাগাদকরণ বা যাচাইকরণ অপরাপরবারের চেয়ে ভিন্ন। নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে নতুন প্রেক্ষাপটে। আমরা দায়িত্ব গ্রহণের পরে আমাদের প্রথম সভায় সিদ্ধান্ত নিয়েছি যে ভোটার তালিকা নিয়ে এত কথা, বিভিন্ন ধরনের সন্দেহের উদ্রেক হয়েছে, পত্রপত্রিকায় লেখা হয়, মানুষের মাঝে এক ধরনের ধারণা তৈরি হয়ে গেছে যে এটা একটি ভুয়া ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি। আমরা কমিশনের প্রথম সভায় সিদ্ধান্ত নিয়েছি যে নৈমিত্তিক যে হালনাগাদ প্রক্রিয়া আছে, অর্থাৎ 1 জানুয়ারিতে আইনগতভাবে যে খসড়া প্রকাশ করার কথা সেটা হয়ে গেছে। 2রা মার্চে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রতি বছর হালনাগাদ হয় সেটাও হয়ে যাবে। কিন্তু আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাব, একটি একটি করে ভোটারের তালিকা চেক করে দেখব যে এটা ঠিক আছে না ঠিক নাই, যাতে করে ভবিষ্যতে আমাদের এই যে সন্দেহ, এই সন্দেহ যেন আমরা দূর করতে পারি, আর এই বিষয়গুলো যেন আবার এভাবে না আসে, ভুয়া ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি। এ কারণে এবারের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমটি ভিন্নতর এবং ভিন্নতর গুরুত্ব বহন করে। আমি আশা করি আপনারা এখানে অল্প সংখ্যক আছেন, শুধুমাত্র এই বিভাগেই বোধহয় 1200 না কত করবেন আপনি হুমায়ুন, 1200+ আমাদের তথ্য সংগ্রহকারী, যাচাইকারী, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি কাজ করবে। তো আপনারা মুষ্টিমেয় মাত্র এখানে 70 জন উপস্থিত আছেন, যার মধ্যে 41 জন শুধুমাত্র বাইরে থেকে, 29 জন আমাদেরই অফিসার। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই বার্তাটা আপনারা নিয়ে যাবেন সবার কাছে, যাতে সবাই গুরুত্বের সাথে, সচেতনতার সাথে, একনিষ্ঠতার সাথে কাজ করে। আমাদের ভুয়া ভোটার তালিকা বলতে যে অভিযোগগুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে মৃত ব্যক্তিদেরকে ভোটার তালিকা থেকে বাদ না দেয়া। এবং এটারও আর একটা কারণ আছে, কারণ হচ্ছে তথ্য সংগ্রহকারী যখন বাড়িতে যায়, একটা নতুন ভোটারের ফর্ম ফিল আপ করতে সে পায় 50 টাকা, আর একটা মৃত ব্যক্তিকে কর্তনের জন্য পায় কয় টাকা? 20 টাকা। তো তার আগ্রহ থাকে নতুন ভোটার সংগ্রহ আর ওই মৃত ব্যক্তিকে বাদ দিয়ে দেওয়া। এবারে এটা হবে না। সবকিছু গুরুত্বের সাথে দেখতে হবে। পাশাপাশি আমাদের ভোটার তালিকায় আরো দুটো সমস্যা আমরা চিহ্নিত করেছি। অনেক সমস্যা আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো। একটা হচ্ছে বিদেশিদের ভোটার হয়ে যাওয়ার প্রবণতা, প্রতারণার মাধ্যমে। আমরা গত মাসে নীলফামারী সদরে 19 জন রোহিঙ্গাকে আইডেন্টিফাই করেছি। অনুরূপভাবে অন্য কোনো দেশের কোনো নাগরিক প্রতারণার মাধ্যমে আমাদের ভোটার তালিকায় ঢুকে গেছে কিনা এটা আমাদের খুঁজে বের করতে হবে। আর দ্বৈত বা একাধিক এন্ট্রি, এই একাধিক এন্ট্রির দুটো আবার ধরন আছে। একটা হচ্ছে কোনোভাবে হয়তো হয়ে গেছে, সংখ্যাটা খুবই কম, নগণ্য, হয়তো বা নাইও। কিন্তু আরেকটা হয় একজন নিজে অ্যাপ্লিকেশন করেছে, আপনারা এখন যেটা গিয়ে ফেস করবেন অনলাইনে, সে জানেও না যে তার ইতোমধ্যে ভোটার তালিকায় তার নাম ঢুকে গেছে। যেহেতু সে দেখে নাই, নিজে না, অত সচেতনও না, আপনি যখন তথ্য সংগ্রহ করতে যাবেন, হ্যাঁ হ্যাঁ আগের তালিকায় চলে লেখেন, আমার নামটাও লেখেন। এই জন্য বর্তমান যে হালনাগাদ হয়েছে, যে খসড়া তালিকাটা আছে, এই খসড়া তালিকা একটা হাতে রাখবেন, বা পূর্ণাঙ্গ তালিকা যেটা আছে পূর্ণাঙ্গ তালিকা একটা হাতে রাখবেন। এবং যে ব্যক্তিটি এসে বলছেন, যার বয়স আপনার দেখে মনে হচ্ছে 18 নয় 19-20 হয়ে গেছে, এবং মোস্ট লাইকলি সে আগে অলরেডি ভোটার তালিকায় সন্নিবেশিত হয়েছে, চেক করে দেখেন যে ইতোমধ্যে তিনি সন্নিবেশিত হয়ে গেছেন কিনা।
যদি হয়ে যেয়ে থাকেন তাকে বলতে হবে যে না, তোমার আর দরকার নাই, তুমি হয়ে গেছো। তথ্য সংগ্রহকারীদের ব্যাপারে আমার সহকর্মী অতিরিক্ত সচিব বলেছেন, আমি রিপিটেশন না করি। আমি অপরাপর কয়েকটা বিষয় বলবো। বাড়ি বাড়ি যাওয়া কিন্তু একটা বাধ্যতামূলক ব্যাপার। ওই এক জায়গায় বসে কাজ করলে পারে আমাদের কতগুলো সমস্যার সমাধান করতে পারবো না। যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ক্রমবর্ধমানভাবে পুরুষের সাথে নারী ভোটারের সংখ্যা কমে যাচ্ছে। গত বছরে এই সংখ্যাটা ছিল 18 লাখ মতো, আপনার পুরুষের সংখ্যা বেশি ছিল। এই বছরে এটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30 লাখের কাছাকাছি, 29 লক্ষ প্লাস। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের তো নারীর সংখ্যা সমান বা বেশি হওয়ার কথা ছিল, কারণ আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা মেজরিটি হচ্ছে পুরুষ। তাহলে তো দেশে তো নারীর সংখ্যা বেশি থাকার কথা। তা আমরা কারণ খোঁজার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করছি, এখনো করছি যে কেন নারী ভোটার সংখ্যা কম হচ্ছে। তার একটা হতে পারে যে আমাদের নারী শ্রমিক যারা আছেন বা বিভিন্ন কর্মক্ষেত্রে যারা এমপ্লয়েড আছেন, তারা হয়তো এলাকায় থাকেন না, বাড়িতে থাকেন না, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন না হয় ন্যাশনাল আইডি কার্ডের, ওনাদের মাঝে এই গরজটা নাই। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে পর্দাপোষণতার ব্যাপার, যে কেউ হয়তো ওই ঘটা করে গিয়ে হতে চান না। তো এই জন্য তাদেরকে আমাদের সংযুক্ত করার জন্য তাদের বাড়িতে বাড়িতে আমাদের যেতে হবে। আমি যদি একটা চাতালে বসে এলাকার সব লোককে আশা করি যে ওখানে আসবে, তাহলে পুরুষরা আসবে, মহিলারা আসবে না। আমাদের ভোটার তালিকার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেটা আপনারা সবাই জানেন। আমি তখন এই এলাকায় ছিলাম, আমি একটা জেলার ভোটার তালিকা নিজে করেছি। আমি যৌথ বাহিনী কমান্ডার ছিলাম তখন এখানে জরুরি অবস্থার সময়। 2007 সালের আগে ভোটার তালিকাটা হাতে লিখে হতো। এই 2007 সালে প্রথম আমরা ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করলাম। ছবিযুক্ত ভোটার তালিকা, এবং তখন যে আইডি কার্ডটা দেওয়া হতো এটাকে ভোটার আইডি কার্ড বলতো, এনআইডি বলতো না। এটা করতে গিয়ে যখন এই ডাটাবেসটা তৈরি হয়ে গেল, তখন আমাদের একটা উপলব্ধি হলো জাতীয় পর্যায়ে যে এটাকে ব্যবহার করে তো আমরা এনআইডি দিতে পারি। এই তারপরে এনআইডির সূত্রপাত, যে কারণে যখন ভোটার তালিকাতে মানুষের নাম ঢোকানো হয় আমরা খুব সচেতন থাকি যে মানুষটা ঠিক আছে কিনা। নামের বানানে একটু 19-20 হেরফের হলেও ওটা নিয়ে অত বেশি তখন আমরা হয়তো সচেতন ছিলাম না। কিন্তু যখন এটা এনআইডিতে রূপান্তরিত হয়েছে, এখন তো একটা দাড়ি কমা সেমিকোলনও তো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। তো নতুন যারা ভোটার হচ্ছেন, আপনারা দয়া করে তাদেরকে বলবেন যে এটা অতীব গুরুত্বপূর্ণ এবং এটা একটা লাইফ টাইম ডকুমেন্ট, এখানে ভুলভ্রান্তি রাখার কোনো সুযোগ নেই। আর আমরা উদ্বুদ্ধ করছি যে যারা শিক্ষিত জনগোষ্ঠী কোনো কারণে হয়তো এখনো ভোটার তালিকায় ঢুকতে পারেন নাই, তারা সহজে অনলাইনে করুক আবেদনটা। অনলাইনে আবেদন করা মানে হচ্ছে আমি 2 বা 3 জনের ইন্টারভেনশন কমিয়ে ফেললাম। তথ্য সংগ্রহকারী, যাচাইকারী, ডাটা এন্ট্রি অপারেটরের ইন্টারভেনশনটা কমিয়ে ফেললাম। আমি নিজেরটা নিজে চেক করে দিলাম। যতজন ইন্টারভিন করবে তত কিন্তু এখানে আবার একদিকে যেমন কারেকশনের সুযোগ, আর একদিকে ভুল হওয়ারও সুযোগ বাড়ে। সো আমরা আমাদের সচেতন জনগোষ্ঠী, ইয়াং জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করব যতটুকু সম্ভব অনলাইনে রেজিস্ট্রেশন করার। আমি আমার অফিসারদের দুটো নির্দেশনা দিব। আপনারা প্রতিদিন মাঠে যাবেন, সকল স্তরের অফিসার 1 ঘন্টার জন্য হলেও যাবেন, গিয়ে দেখেন কিভাবে কার্যক্রম চলছে। এতে করে অনেক কিছু চোখে আসবে যেটা আপনি অফিসে বসে দেখতে পাবেন না। আর প্রতিদিন বিকেলে বা সন্ধ্যাবেলায় যাচাইকারীর সাথে তালিকাটা নিয়ে বসেন, প্রতিদিন। এটা আমি আশা করব, আমি অতিরিক্ত সচিব মহোদয়কে বলবো এই পয়েন্ট দুটো একটু নোট করে, আমি মনে করি পুরো দেশেই এটা বলে দেওয়া দরকার। আমি আবার রিপিট করি, প্রতিদিন সকল অফিসার 1 ঘন্টার জন্য হলেও মাঠ পর্যায়ে যাবেন, দেখবেন কিভাবে কার্যক্রমটা হচ্ছে, তারা ঠিকভাবে করছে কিনা। সরজমিনে ঠিক করে দিতে পারবেন, সোর্সে ঠিক করলে উপরে গিয়ে কাজ কমে যাবে।
আর প্রতিদিন রাতে যাচাইকারীদের সাথে বসবেন। আর যাচাইকারীদের ব্যাপারে একটি কথা বলি, তারা দৈব চয়নের মাধ্যমে মাঠ পর্যায়ে কাউন্টার চেক করে 20 বা 25%। কিন্তু আপনাদেরকে এইটা নিশ্চিত করতে হবে যে যাচাইকারীরা প্রতিটা ফর্ম যেন অফিসে বসে চেক করে। দৈব চয়নের মাধ্যমে মাঠ পর্যায়ে যাচাই, দৈব চয়নের মাধ্যমে টেবিলে বসে যাচাই নয়, টেবিলে 100% ফর্ম যাচাই করতে হবে, আর মাঠ পর্যায়ে যাচাই করতে হবে হয়তো 20% ফর্ম র্যান্ডামলি। আমি কিছু উল্লেখ করি। আমি আরিওদের সাথে কথা বলেছি, আমি হয়তো আর 5-7 মিনিট নিব। আমাদের বিভিন্ন কাজের কারণে হোক বা মানুষের বসবাসের কারণে হোক বারবার স্থানান্তর হয়ে থাকে। তো এই স্থানান্তরিত ভোটারদের তথ্য হালনাগাদ করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো আমাদের এবার চেষ্টা করতে হবে যে এই মুহূর্তে যেখানে আছেন সেখানকার ভোটার তালিকায় যেন তারা সন্নিবেশিত হন। সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো দেন ভোটাররা, এগুলো অনেক সময় ত্রুটিপূর্ণ থাকে। আমি শুধু পয়েন্ট আকারে বলে যাই। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীতে যারা সেইভাবে শিক্ষিত নন, তারা অনেক সময় অন্যের উপরে নির্ভরশীল থাকেন এবং তারা জানেনও না তার নামটা কি বানান দিয়ে লেখা হচ্ছে, ঠিকানা কি লেখা হচ্ছে, বাবার নাম কি লেখা হচ্ছে ইত্যাদি। এই মানুষগুলোর জন্য আমাদেরকে একটু বেশি সময় ব্যয় করতে হবে। যে শিক্ষিত সে নিজে সচেতন, নিজেরটা নিজে ঠিক করে চেক করে নিবে। যিনি শিক্ষিত নন তার পেছনে আমাদেরকে বোধহয় একটু সময় বেশি ব্যয় করতে হবে। আইটি ব্যক্তিবর্গ যারা আছেন, অর্থাৎ আমাদের ডাটা এন্ট্রি অপারেটর এবং সাবসিকুয়েন্টলি তাদের যারা সুপারভাইজ করে, এরা অনেক সময় দায়সারাভাবে কাজ করে থাকেন। ওই যে আবারও আমি গুরুত্বের কথাই ফেরত যাই। এক স্কুল থেকে সকল শিক্ষক নেবেন না বা এক কলেজ থেকে সকল শিক্ষক নেবেন না, এটা প্র্যাকটিক্যাল না। কারণ ওই প্রতিষ্ঠানও চলতে হবে, আপনার এই কাজও চলতে হবে। আবার একজন মানুষ যার কোনো একটা শারীরিক অক্ষমতা আছে, বয়স হয়ে গেছে, সেই মানুষকে আপনারা নেবেন না। তখন হবে কি, উনি নিজের কাজটা নিজে না করে ভাই ভাতিজাকে দিয়ে বা ছাত্রকে দিয়ে কাজটা করে নিয়ে আসবে, মানে সাবলিজ দিবে। সাবলিজ যেন না হয়। অনেকে করে কি, ওই যে বললাম বিকেলবেলায় গিয়েছে স্কুল শেষ করে 4টার সময় গিয়ে তথ্য সংগ্রহ করা শুরু করেছে। এখন তার টার্গেট হচ্ছে মানি মেকিং। একটা ফর্ম ফিল আপ করলে 50 টাকা, তো 50টা ফর্ম যেভাবে হোক ওই দিন এসে ফিল আপ করবে, আংশিক ভর্তি করে বাকিটা নিয়ে এসে বাড়িতে ভর্তি করে। এই তখনই ভুল তথ্য সন্নিবেশিত হয়ে যায়। পুরা ফর্ম জায়গায় বসে ফিল আপ করতে হবে, পুরাটা ফর্ম চেক করে নিতে হবে। একদিনে অধিক সংখ্যক ফর্ম ফিল আপ করা প্র্যাকটিক্যাল না। যেটা প্রুফ রিডাররা গতানুগতিকভাবে প্রুফ রিডিং করে থাকে, এটা নিয়ে পরবর্তী স্তরেই আসতে যাচ্ছে প্রুফ রিডিং। আমরা খুব অসচেতনভাবে মানুষের পেশা লিখে থাকি। পেশা ভুল, ব্লাড গ্রুপ ভুল, এই যেগুলো ভুল, বড় না কিন্তু এগুলো ভুল তো বটে, এবং মানুষ তো সাফার করে। ভুল এলাকায় এন্ট্রি হয়ে যায়, সেটাও যেন না হয়। অনেক সময় জনপ্রতিনিধিরা অসহযোগিতা করে থাকেন। কিভাবে? সে জানে যে এই পাড়ার লোক তার ভোটার, ওখানে 16 বছর হলেও সে চায় ভোট লিস্টে চলে আসুক, আর জানে যে এই পাড়া তার ভোটার না, ওখানে 19-20 হলেও চায় যে সে যেন ভোটার তালিকায় না আসুক। তাহলে আমাদেরকে ডাবল চেক করতে হবে, সচেতনভাবে করতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে। আমাদের ইদানিং শিক্ষিত ছেলে মেয়েদের মাঝে কারো কারো মাঝে প্রবণতা দেখা গেছে, মা বাবা যে নামটা দিয়েছেন এই নামটা পছন্দ হয় না। বড় হয়ে সে নিজের মতন করে নামের বানান বা একটা টাইটেল যোগ করে, যেটা তার কাগজে কলমে নাই। আমি প্র্যাকটিক্যাল যে ইস্যুগুলো আমাদের সামনে এসছে আমি এগুলো বলছি। আমি আমার আরিওদের সাথে কথা বলেছি, প্লাস আমাদের এনআইডি কার্ডে যে সংশোধনের যে ধরন, সেটা থেকে আমি এক ধরনের একটা স্টাডি করার চেষ্টা করেছি।
যেহেতু আমি এই কমিটিটার প্রধান, আমার কাছে মনে হয়েছে যদি আমরা কথা বলে মাঠ পর্যায়ে যদি একটু সমস্যা কমাতে পারি তাহলে তো আমাদের এই ঝামেলাটা পরবর্তীতে জমবে না। শহর এলাকায় একটা সমস্যা হচ্ছে আপনাদের জন্য, ফ্ল্যাট বাড়িতে মানুষ থাকে, নিচে একটা দারোয়ান থাকে, ভিতরে ঢুকতে দেয় না। তাহলে এখানে আমাদেরকে পদ্ধতি অবলম্বন করতে হবে, আগে থেকে অবহিতকরণ করতে হবে। আবার এটাও খেয়াল করতে হবে যে আমাদের বেশে যেন ডাকাত ঢুকা শুরু না হয় বাড়িতে বাড়িতে। সো এটাও প্র্যাকটিক্যাল সমস্যা, এটা মাঠ পর্যায়ে। সো আগে থেকে বলে রাখতে হবে, আগে থেকে অবহিতকরণ করতে হবে। আমরা যেসব অবহিতকরণ বা সচেতনতামূলক কার্যক্রম হাতে নিচ্ছি, যেমন মিডিয়াতে বলা, স্থানীয় লোকাল টিভি স্ক্রলে দেওয়া, আপনার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া, আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে দেওয়া, মাইকিং করা, মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের এ ব্যাপারে সচেতনতামূলক করা, পোস্টার ছাপানো, লিফলেট বিলি করা, এই সব কিছু চলতে হবে প্যারালালি, যাতে করে মানুষ যেন উৎসাহিত হয়। আর মনে রাখবেন, এবারে ভোটার তালিকায় শুধুমাত্র ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণ না, এটা আগামী নির্বাচনকে সামনে রেখে এক ধরনের আবহ তৈরি করা, মানুষের মাঝে আগ্রহ সৃষ্টি করা। আর আমাদের মানুষের মাঝে বর্তমানে যে আগ্রহটা তৈরি হয়েছে ভোট দেওয়ার, এই আগ্রহটাকে যেন আমরা কাজে লাগাই। আমাদের গত বছর ভোটার তালিকায় সন্নিবেশিত হয়েছে অ্যারাউন্ড 17-18 লক্ষ ভোটার। আমাদের ধারণা ছিল এই সংখ্যাটা প্রায় 40 লক্ষ হতে পারত। তার মানে আমরা রাফলি চিন্তা করতে পারি 20 থেকে 25 লক্ষ ভোটার যারা ভোটার হওয়ার যোগ্য এই তালিকায় নাই। সুতরাং আপনার সঠিকভাবে কাজ করলে এই সংখ্যাটা পেয়ে যাবেন। আর এক বছরের যে সংখ্যাটা আছে, যেটা 3 থেকে 3.5% বা 4% হতে পারে, সেই সংখ্যাটাও পেয়ে যাবেন। তাহলে একটা সুন্দর, হালনাগাদ, নির্ভুল ভোটার তালিকা আমরা পেয়ে যাব। তরুণ প্রজন্মকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিব। আমি আগে বলেছি নারীদের গুরুত্ব, আর তরুণ প্রজন্ম যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হতে পারেন নাই, কারো চাপে প্রভাবিত হবেন না। অনেকে বিদেশ ভ্রমণের জন্য বা এর জন্য তথ্য গোপন করেন, বুঝিয়ে বলতে হবে এই তথ্য গোপন করে কোনো লাভ নাই। আমাদের সাম্প্রতিক সময়ে একটা নিউজ আসছে যে এনআইডি তে ভুল সংক্রান্ত যেসব আবেদন আছে, এর 60 to 61% ব্যক্তির নিজের দোষে হচ্ছে, আর 39 to 40% হচ্ছে ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন কারণে এরর। ওই পত্রিকা প্রতিবেদনেই এসছে একটা, যে জনৈক মহিলা, উনি বিদেশে ছিলেন, আবার উনি বিদেশ যেতে চান, উনার বর্তমানে বয়স 41 বছর। এখন বিদেশে ডোমেস্টিক এইড হিসেবে যাওয়ার জন্য বয়স ওই দেশে নির্ধারণ করেছে 35 বছরের কম হতে হবে। উনি এখন এসছেন উনার বয়স 8 বছর কমানোর জন্য, যাতে উনি 33 হয়ে যেতে পারেন, উনি আবার বিদেশ যেতে পারেন। তো অফিসার তাকে বুঝিয়ে বলেছেন যে এটা তো সম্ভব না, কারণ আপনার একটা পাসপোর্ট আছে, সেখানে আপনার একটা আছে, আপনার পূর্ববর্তী একটা, আর আপনি যদি এটা কমান তাহলে আপনার মেয়ের সাথে আপনার বয়সের পার্থক্য হবে 9 বছর। তো কালকে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম আমাদের মতবিনিময় সভায়। তো আমাদের একজন অফিসার খুব যৌক্তিকভাবে বললেন, আমি জিজ্ঞেস করলাম আপনারা কি করবেন এই কেসটাকে। তো যৌক্তিকভাবে একজন অফিসার বললেন, স্যার আমি মানবিকভাবে অমানবিক হব। একদম সঠিক কথা, কিছু করার নাই তো, এটা তো একটা অন্যায়, এই অন্যায় তো মেনে নেওয়া যাবে না। এখন হ্যাঁ, উনি মানবিক কারণে এটা করতে চান, কিন্তু এটা লিগালি তো এটা সম্ভব নয়। তো সবাইকে বোঝাতে হবে যে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে প্রথমবারই যখন হচ্ছি তখন যেন সঠিকভাবে এটা সম্পন্ন করি। যাই হোক, আমি শেষ কথা বলি। আজকে দুইজন ধর্মগ্রন্থ থেকে পড়েছেন। ইমাম সাহেব সূরা হাশরের একটা আয়াত পড়লেন। এটা আমাদেরকে সৃষ্টিকর্তা সতর্ক করছেন যে আমরা কি পাঠাচ্ছি সেটার ব্যাপারে যেন সচেতন থাকি। শুধু নামাজ পড়াই ইবাদত নয়, ইবাদত বলতে আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের প্রথম মুহূর্ত থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যা কিছু করি সবই ইবাদতের অংশ।
এবং এটার জন্য আমরা যারা বিশ্বাসী, আমরা যেন মনে করি আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা যে কাজটি করছি এটাও আমাদের একটি ইবাদতের অংশ। আমরা সামনে যে নির্বাচন অনুষ্ঠান করব সেটাও একটা ইবাদতের অংশ। নাগরিকের মৌলিক অধিকার হচ্ছে ভোট দেয়া, এবং এটার সাথে কত কিছু জড়িত গতকালকে আমি আমার অফিসারদেরকে এক্সপ্লেইন করে বলেছি। আমাদের সার্বিকভাবে সামাজিক স্থিতিশীলতা, সৌহার্দ্য, সামাজিক সম্পর্ক, আমাদের উন্নয়ন, রাষ্ট্র হিসাবে এবং জাতি হিসাবে আমাদের অবস্থান সবকিছু নির্ভর করবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের উপরে। আর এই নির্বাচন অনুষ্ঠান শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা একটি বিরাট কর্মযজ্ঞ যেখানে আমরা সবাই সম্পৃক্ত। আমি আশা করব সবাই আমরা এই দায়িত্বটা, বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে, সচেতনভাবে, সৎভাবে, নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারি। আপনাদের সাথে আবার দেখা হবে। আমার স্থানীয় হোস্টদেরকে পুনরায় ধন্যবাদ ফর ওয়ান্ডারফুল হোস্টিং। আর সুযোগ হলে আবার আসবো, আবার দেখা হবে ইনশাল্লাহ। মনে রাখবেন নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচন কমিশনের সকল মাঠ পর্যায়ের অফিস আপনাদের জন্য উন্মুক্ত। আমি এই পর্যায়ে আনুষ্ঠানিকভাবে আজকের ভোটার নিবন্ধন প্রক্রিয়া চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।